দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অথচ গ্রামের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে রূপমের মনে হলো সময় যেন থমকে আছে। প্রায় ১০ বছর পর সে গ্রামে ফিরছে। তবে এবারের ফেরাটা ছুটি কাটাতে নয়, বরং একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। বাবার তৈরি এই বিশাল পৈতৃক ভিটেমাটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। শহরের যান্ত্রিক জীবনে রূপম আজ অনেক বড় অফিসার, স্ত্রী, এক সন্তান আর বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে তার সাজানো সংসার। গ্রামে পড়ে থাকা এই বিশাল বাড়িটা এখন তার কাছে বোঝা মনে হয়। মা মারা গেছেন ২ বছর হলো। মা বেঁচে থাকতে তাও বছরে একবার আসা হতো, কিন্তু মায়ের মৃত্যুর পর এই বাড়ির সঙ্গে তার শেষ নারীর টানটুকুও ছিঁড়ে গেছে। পুরনো এই বাড়ি দেখাশোনা করার জন্যে কেবল একজন কেয়ারটেকার আছে, যার নাম রহমত চাচা। বাবার আমল থেকে তিনি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছেন। গাড়িটা যখন বাড়ির প্রধান ফটকের সামনে এসে থামল, তখন সূর্যের আলো ম্লান হয়ে আসছে। জং ধরা লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে দিলেন রহমত চাচা। রূপমকে দেখেই তিনি দৌড়ে এলেন, তার চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আর বিষাদের মিশ্রণ। আইসস বাইলান, কতদিন পর তোরে দেখলাম। রহমত চাচার গলার স্বর কাঁপছে। রূপম কিছুটা আড়ষ্ট হয়ে বলল, হ্যাঁ চাচা, কেমন আছেন? হাতে একদম সময় নেই, আজই সব কাজ শেষ করে কাল ভোরেই ফিরতে হবে। পার্টির লোক কখন আসবে? রহমত চাচার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। তিনি মাথা নিচু করে বললেন, আইব বাজান, আসরের নামাজের পরেই আইব। তুমি ঘরে গিয়া বসো, আমি একটু জল খাবার দিই। রূপম জানে এই বাড়ি বিক্রি হোক তা রহমত চাচা চান না, কিন্তু আবেগের দাম তো আর বর্তমানে চলে না। বাড়িটা মেনটেনেন্স করতেই প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয়, অথচ থাকার কেউ নেই। রূপম ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকল। বিশাল উঠোন, একপাশে তুলসী মঞ্চ, আরেক পাশে মায়ের হাতে লাগানো পেয়ারা গাছটা। গাছটা এখন অনেক বড় হয়েছে, কিন্তু ডালপালাগুলো এলোমেলো। বারান্দায় উঠতেই তার নজর পড়ল মায়ের সেই পুরনো ইজি চেয়ারটার দিকে। বেতের বুনন অনেক জায়গায় ছিঁড়ে গেছে। মা শেষ বয়সে সারা দিন এই চেয়ারটায় বসেই রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, কখন রূপম আসবে। বুকের ভেতরটা হঠাৎ একটু মোচড় দিয়ে উঠল রূপমের। সে দ্রুত চোখ সরিয়ে ঘরের ভেতর ঢুকল। বসার ঘরের আসবাবপত্র সব চাদর দিয়ে ঢাকা, ধুলোর আস্তরণ পড়েছে সবখানে। রূপম সোজা মায়ের শোবার ঘরের দিকে পা বাড়াল। এই ঘরটা তার সবচেয়ে প্রিয় ছিল ছোটবেলায়। দরজাটা খুলতেই ভ্যাপসা একটা গন্ধ নাকে এলো। পুরনো বই, ন্যাপথলিন আর মায়ের সেই চিরচেনা ঘ্রাণ মেশানো এক অদ্ভুত গন্ধ। ঘরটা ঠিক তেমনই আছে। মায়ের ঘাটের পাশে সেই ছোট টেবিল, যেখানে পানের বাটা আর গীতা রাখা থাকত। আলমারিটা এক কোনায় দাঁড়িয়ে আছে। রূপম সিদ্ধান্ত নিল, পার্টির লোক আসার আগেই মায়ের আলমারিটা একটু দেখবে, যদি দরকারি কোনো কাগজ বা দলিল সেখানে থাকে। চাবিটা নির্দিষ্ট জায়গায় তশকের নিচেই পাওয়া গেল। মা আজীবন চাবি ওখানেই রাখতেন। আলমারির পাল্লা খুলতেই রূপমের চোখের সামনে ভেসে উঠল এক অন্য জগৎ। থরে থরে সাজানো মায়ের শাড়ি, খুব দামি কিছু না, সাধারণ কাতের শাড়ি, কিন্তু প্রতিটি ভাঁজে যেন মায়ের হাতের ছোঁয়া লেগে আছে। শাড়িগুলোর নিচে একটা বিশাল স্টিলের ট্রাঙ্ক বা বাক্স। রূপম জানে মা এটাকে যখের ধন বলতেন। ছোটবেলায় মা কখনোই বাক্স ধরতে দিতেন না, বলতেন, বড় হ, তখন সব পাবি। কৌতূহলবশত রূপম বাক্সটা টেনে বের করল। জং ধরা তালাটা চাবি দিয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক রাস স্মৃতি। রূপম ভাবছিল হয়তো পুরনো গয়না বা টাকা পয়সা থাকবে, কিন্তু বাক্সের ডালা খুলতেই সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। বাক্সের একদম অপরে রাখা একটা ছোট্ট উলের সোয়েটার, লাল রঙের, হাতাগুলো একটু ছোট ছোট। রূপম চিনতে পারল এটা তার জন্মের পর মা নিজের হাতে বুনেছিলেন। সোয়েটারটা হাতে নিতেই রূপমের মনে হল সে যেন সেই ছোট্ট শিশুটি হয়ে গেছে। সোয়েটারটার নিচে একটা প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো কিছু কাগজ। কাগজগুলো বের করতেই দেখল এগুলো তার ছোটবেলার রেজাল্ট কার্ড। ক্লাস 1 থেকে শুরু করে ম্যাট্রিক পরীক্ষার মার্কশিট সব মা যত্ন করে ফাইলে রেখে দিয়েছেন। এমনকি ক্লাস 3তে ড্রয়িং কম্পিটিশনে রূপম যে পচা আম এঁকে দ্বিতীয় পুরস্কার পেয়েছিল সেই সার্টিফিকেটটাও সেখানে আছে। রূপমের চোখ ঝাপসা হতে শুরু করল। সে কত দামি দামি ডিগ্রি অর্জন করেছে, সেগুলোর সার্টিফিকেট কোথায় পড়ে আছে তার ঠিক নেই, অথচ মা তার জীবনের তুচ্ছ অর্জনগুলোকেও হীরের মতো আগলে রেখেছিলেন। আরও গভীরে হাত দিতেই একটা ছোট টিনের কৌটা পেল সে, বিস্কুটের কৌটা। ঢাকনাটা খুলতেই দেখল ভেতরে অনেকগুলো টাকা। সব নতুন বা পুরনো নোট নয়, বরং দুমড়ানো মুচড়ানো বিভিন্ন মানের নোট। 100 টাকা, 500 টাকা, এমনকি 10 টাকার নোটও। টাকার সাথে একটা ভাঁজ করা চিরকুট। কাগজটা খুলল রূপম।
মায়ের অগোছালো আঁকাবাঁকা হাতের লেখা। মা খুব একটা লিখতে পারতেন না, অনেক কষ্টে হয়তো এই লাইনগুলো লিখেছিলেন। চিঠিতে লেখা, বাবা রূপম, তুই যখন এই চিঠি পড়বি আমি হয়তো তখন আর নাই। তোর মনে আছে বাবা, তুই যখন চাকরিতে ঢুকলি, প্রথম মাসের বেতন পেয়ে আমাকে একটা শাড়ি আর ৫,০০০ টাকা পাঠিয়েছিলি। আমি সেই টাকা খরচ করতে পারিনি রে বাপ। আমার ছেলে এত কষ্ট করে রোজগার করেছে, আমি কেমনে খাই? তুই প্রতি মাসে যে টাকা পাঠাতি, আমি সেখান থেকে ওষুধ না কিনে জমিয়ে রাখতাম। রহমতকে দিয়ে বলাতাম আমার শরীর ভালো আছে। এই টাকাগুলো আমি জমিয়েছি তোর জন্য। তুই একবার বলেছিলি না শহরে একটা বড় গাড়ি কিনবি? আমার তো আর সামর্থ্য নেই তোকে গাড়ি কিনে দেওয়ার, কিন্তু এই সামান্য টাকাটা যদি তোর কাজে লাগে, আমার আত্মা শান্তি পাবে। ভালো থাকিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। রূপমের হাত কাঁপছে, চোখের জল আর বাধা মানছে না। সে বিস্কুটের কৌটাটা উপুর করল, গুনে দেখল প্রায় ২ লাখ টাকার মতো আছে। রূপম জানে মা শেষ বয়সে বিনা চিকিৎসায় কতটা কষ্ট পেয়েছেন। টাকার অভাবে নয়, ছেলের পাঠানো টাকা ছেলেকেই ফেরত দেওয়ার এক অবুঝ জেদ থেকে মা নিজের চিকিৎসা করাননি। প্রতিটা টাকার নোটে যেন মায়ের শরীরের রক্ত আর ঘাম মিশে আছে। রূপম কত অবলীলায় বন্ধুদের নিয়ে পার্টিতে এক রাতে এর চেয়ে বেশি টাকা উড়িয়ে দিয়েছে, আর তার মা তিলে তিলে নিজেকে শেষ করে এই টাকা জমিয়েছেন শুধু তার একটা শখের গাড়ির জন্য। বাক্সের একদম নিচে ছিল একটা পুরনো হাতঘড়ি, বাবার ঘড়ি। বাবা মারা যাওয়ার পর মা এটা কাউকে ধরতে দেননি। ঘড়িটা হাতে নিতেই রূপমের মনে পড়ল সেই ছোটবেলার কথা। সে একবার মেলায় গিয়ে একটা খেলনা ঘড়ির জন্য খুব কান্নাকাটি করেছিল। মা তখন বলেছিলেন, বড় হ বাপ, তোর বাবার আসল ঘড়িটাই তোকে দেব। মা কথা রেখেছেন, কিন্তু রূপম কি কথা রাখতে পেরেছে? সে মাকে কথা দিয়েছিল পড়াশোনা শেষ করে গ্রামে এসে মায়ের কাছেই থাকবে, কিন্তু কেরিয়ারের ইঁদুর দৌড়ে সে মাকে ভুলে গিয়েছিল। মা যখন ফোন করে বলতেন, কিরে এবার ঈদে আসবি না? রূপম তখন বিরক্ত হয়ে বলত, মা অনেক কাজ, ছুটি নেই। মা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আচ্ছা বাবা, সাবধানে থাকিস। সেই দীর্ঘশ্বাসের ওজন যে কতটা ভারী ছিল তা আজ এই জনশূন্য ঘরে বসে রূপম হাড়ে মজ্জায় টের পাচ্ছে। হঠাৎ ঘরের দরজায় ছায়া পড়ল। রহমত চাচা দাঁড়িয়ে আছেন, তার পেছনে দুজন অপরিচিত লোক, পার্টির লোক এসেছে। বাজান, ওনারা আসছেন, বাড়িটা দেখতে চান। রহমত চাচার গলায় রাজ্যের কুণ্ঠা। রূপম চোখের জল মুছে উঠে দাঁড়াল। হাতে মায়ের সেই চিঠিখানা আর সোয়েটারটা শক্ত করে ধরা। সে ধীর পায়ে বারান্দায় এলো। বিকেলের রোদ এখন মিলিয়ে গিয়ে গোধূলির লাল আভা ছড়িয়েছে আকাশে। পেয়ারা গাছটায় একটা দোয়েল পাখি শীষ দিচ্ছে। ভদ্রলোক দুজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। হ্যালো মিস্টার রূপম, আমরা শুনেছি আপনি আজই ডিড সাইন করতে চান। আমরা ক্যাশ রেডি করে এনেছি। রূপম ভদ্রলোকের মুখের দিকে তাকালো, তারপর তাকালো রহমত চাচার দিকে। রহমত চাচা খুঁটিতে হেলান দিয়ে মাটির দিকে তাকিয়ে আছেন, যেন তার ফাঁসির রায় ঘোষণা হচ্ছে। তারপর রূপমের দৃষ্টি গেল সেই তুলসী মঞ্চের দিকে, যেখানে মা প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালাতেন। তার মনে হল বাড়িটা বিক্রি করা মানে শুধু ইট কাঠ বিক্রি করা নয়, মায়ের স্মৃতি, মায়ের অস্তিত্ব বিক্রি করে দেওয়া। মায়ের জমানো ওই টাকা দিয়ে হয়তো একটা গাড়ির চাকাও কেনা যাবে না, কিন্তু ওই টাকার যে মূল্য তা পৃথিবীর কোনো ব্যাংকের ভল্টে নেই। রূপম দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি জেন্টলম্যান, আমি আপনাদের সময় নষ্ট করলাম, কিন্তু এই বাড়ি আমি বিক্রি করব না। ভদ্রলোকেরা অবাক হয়ে গেলেন। সে কি, আপনি ফোলেই তো সব কনফার্ম করলেন, হঠাৎ কি হলো? রেট নিয়ে কোনো সমস্যা? আমরা আরও বাড়াতে পারি। রূপম মৃদু হাসল, এমন হাসি যাতে মিশে আছে গভীর এক প্রশান্তি। না ভাই, টাকার সমস্যা না। আসলে এই বাড়ির ভিত্তিমূলে এমন কিছু জিনিস আছে যার দাম আপনারা দিতে পারবেন না, পৃথিবীর কেউ পারবে না। এটা আমার মায়ের বাড়ি। মা যতদিন বেঁচে ছিলেন আমি তাকে সময় দিতে পারিনি। এখন অন্তত এই বাড়িটা আঁকড়ে ধরে আমি মায়ের কাছে থাকতে চাই। পার্টির লোকরা চলে গেল। সন্ধ্যা নেমে এসেছে। রহমত চাচা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছেন রূপমের দিকে। তার চোখে জল চিকচিক করছে। বাজান, তুমি সত্যি বেচবা না? রূপম এগিয়ে গিয়ে রহমত চাচাকে জড়িয়ে ধরল। না চাচা, বাড়িটা মেরামত করতে হবে, আপনি মিস্ত্রি খবর দিন। আর শুনুন, সামনের বাগানটা পরিষ্কার করে ফেলুন। মা যেমনটা চাইতেন ঠিক তেমন করে ফুলের বাগান করব। এখন থেকে আমি প্রতি মাসেই আসব, আর ছুটিতে বউ বাচ্চা নিয়ে এখানেই থাকব। রহমত চাচা হু হু করে কেঁদে ফেললেন। এ কান্না আনন্দের। রাতে রূপম মায়ের সেই ইজি চেয়ারটায় বসল। আকাশ ভরা তারা। গ্রামের নিস্তব্ধতা শহরের মতো অসহ্য লাগছে না, বরং এক গভীর শান্তি দিচ্ছে।
সে হাতে মায়ের সেই সোয়েটারটা নিয়ে আলতো করে গালে ছোয়াল। তার মনে হল মা যেন পাশেই আছেন, অদৃশ্য হাত বুলিয়ে দিচ্ছেন তার মাথায়। রূপম ফিসফিস করে বলল, মা, আমি ফিরে এসেছি, তোমার কোল ছেড়ে আর কোথাও যাব না। বাতাসে পেয়ারা পাতার শব্দ হল। মনে হলো কেউ যেন বলল, পাগল ছেলে, আমি তো জানতাম তুই আসবি। সেই রাতে রূপম অনেক বছর পর শান্তিতে ঘুমাল। মায়ের পুরনো শাড়ির গন্ধে ভরা সেই ঘরে মায়ের স্মৃতির চাদর গায়ে জড়িয়ে সে ফিরে পেল তার হারিয়ে যাওয়া শৈশব, তার শিকড় আর এক অকৃত্রিম মমতার আশ্রয়। মায়ের জমানো সেই পুরনো বাক্সটি শুধু কিছু স্মৃতি নয়, সেটি ছিল রূপমের নতুন করে বেঁচে ওঠার এক সঞ্জীবনী সুধা।